আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফায় এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার: বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অব আর্মি স্টাফ বা CAS হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় QMC। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা NDCর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI তে ছিলেন। তারপর QMG হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে NDCর কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন QMG শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ বা CGS এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা MGO হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অব জেনারেল স্টাফ বা CGS। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22শে ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা ARDROC-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ বা CGS করা হয়েছে। সেনাবাহিনীতে CGS এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা AFD প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22শে ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে।
নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা এজি। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 26শে ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্ববহ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। M&Q পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে। এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক্স এরিয়ার জিওসি করা হয়েছে। এর বাইরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ও ডিভিশনগুলোতে এমন ঝটিকা রদবদল সেনা অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূস ঘনিষ্ঠ এবং আঞ্চলিক শক্তিধর একটি দেশের পক্ষের অফিসারদের অনেকটা ওএসডি করা কি বার্তা দিচ্ছে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, শিগগিরই সেনাবাহিনীতে আরো কিছু রদবদল হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের সরকার, বিএনপি সরকার ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে অনেকটা ঝড়ের গতিতে কিংবা যাকে বলা হয় উল্কার গতিতে এগিয়ে চলছে। তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়নের জন্য তারা দৃশ্যত তৎপরতা দেখাচ্ছে এবং বিভিন্ন মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ডে স্থগিত ছিল গত 17 মাসে কিংবা আওয়ামী লীগ জমানাতে যে সকল অভিযোগ ছিল খুব দ্রুত
সেই বিষয়গুলো উত্তীর্ণ করার জন্য বা সেই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য তারা চমক সৃষ্টি করতে চাচ্ছে। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি খাল কাটা শুরু করে দিয়েছেন। তথ্যমন্ত্রী যিনি আছেন জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি প্রেস ক্লাবে আসছেন, সংবাদপত্র সাংবাদিকদের সঙ্গে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলছেন এবং সাংবাদিকদের জন্য সচিবালয় রীতিমতো উন্মুক্ত করে দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সাহেব, তিনি সেই ক্রীড়া সাংবাদিকদের জন্য তার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। সেই আওয়ামী লীগ জমানাতে যে সকল বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসান, তাদেরকে আবার ক্রিকেট অঙ্গনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন এবং ক্রিকেট অঙ্গনে যারা স্টার, আওয়ামী লীগের স্টার, তাদেরকেও একীভূত করে পুরো ক্রীড়াঙ্গনে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন এমপি, সংসদ সদস্য তারা খুব কঠোর অবস্থানে আছেন। অনেকে নিজে মামলা করেছেন, অনেকে অনেক কিছু ধরিয়ে দিয়েছেন। তারপর তারেক রহমান সাহেব, তার যে কর্মকাণ্ড, সেটা তো রীতিমতো হিন্দি সিনেমার যে নায়ক রয়েছেন অনিল কাপুর, বিখ্যাত একটা সিনেমা, অনিল কাপুর অমরেশ পুরীর অভিনীত সেই বিখ্যাত নায়ক সিনেমা। তো সেই সিনেমাতে যেভাবে তিনি মাত্র 24 ঘন্টার জন্য রাষ্ট্র ক্ষমতা পেয়ে রাষ্ট্রের সবকিছু উলটপালট করে দিয়েছিলেন এবং মানুষের মধ্যে জোয়ার তৈরি করেছিলেন, তেমনি তারেক রহমান সাহেব ক্ষমতায় বসার পর থেকে গত কয়েকদিনে একের পর এক চমক তিনি সৃষ্টি করে চলেছেন। তো এই অবস্থার পাশাপাশি সরকার যে খুব সাধু বা একেবারে গোবেচারা, নট লাইক দ্যাট, তারা জলে স্থলে অন্তরিক্ষে সব কাজ করে যাচ্ছে। তারা একই সঙ্গে নিজের দলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা, আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক, ভারসাম্যমূলক সম্পর্ক রক্ষা করা, আবার আওয়ামী লীগকে বাড়তে না দেওয়া বা আওয়ামী লীগের কারণে যেন তাদের কোনো অবস্থাতে নৈতিক পরাজয় না ঘটে, এই বিষয়গুলো তারা চিন্তা ভাবনা করছেন এবং সেই বিষয়ে তারা কাজ করছেন। এবং তারা সবচেয়ে বেশি যে কাজ করছেন সেটি হলো গত 17 মাস ধরে প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, কূটনৈতিক পাড়া, সব জায়গাতে জামাত এবং এনসিপি যুগপৎভাবে যে দুর্গগুলো তৈরি করেছিল, সেই দুর্গগুলো তছনছ করে দেওয়ার তারা চেষ্টা করছেন। যেখানে জামাতের লোক ছিল, যেখানে এনসিপির লোক ছিল, কিংবা জামাত এনসিপিকে রাজি খুশি করিয়ে এমনকি অর্থের বিনিময়ে যারা বড় বড় পদপদবিতে বসেছিল, তাদের সবাইকে টার্গেট করে একটা বিরাট অংশকে ইতিমধ্যে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। অনেকে নিজের ইচ্ছায় চলে গেছে এবং আরও অনেককে টার্গেট করে খুব দ্রুত তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গত 17 মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আইসিটির যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল, তারপর শিশির মনির, এদের নামগুলো যেভাবে আসছিল গত 2 দিনের মধ্যে এই নামগুলোর মোটামুটি একটা দফা রফা বিএনপি করে দিয়েছে। এর বাইরে বিচারাঙ্গন, পুলিশ বাহিনী, তারপর বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের যে আধিপত্য ছিল সেই আধিপত্য চুরমার করে দেওয়া হয়েছে। সকল সিটি কর্পোরেশনগুলোতে তাদের পছন্দের মানুষ, প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এ সকল সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই সেই সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকাণ্ড, ব্যবসায়িক কর্মকাণ্ড এবং সে সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত জনগণের উপর বিএনপির আধিপত্য এবং প্রভাব, এই দুটো বিস্তার করার জন্য তারা কাজ করে যাচ্ছে। খুব সতর্কতার সাথে তারা চীনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, আর ভারতকেও কিন্তু তারা ছেড়ে দিচ্ছে না। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি সেটি হলো, যেভাবে সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে, এতে স্পষ্টতই সেনাবাহিনীর মধ্যে যে ভারতীয় লবিস্ট গ্রুপগুলো ছিল তারা মারাত্মক দুর্বল হয়ে পড়েছে। তো ভারতের সাথে যদি বিএনপির সম্পর্ক হয়ও,
সেই সম্পর্ক দিয়ে ভারত অতীতে আওয়ামী লীগের উপর যে প্রভাব বিস্তার করতে পেরেছে বা আওয়ামী লীগকে দিয়ে যে কাজগুলো করাতে পেরেছে সেই কাজগুলো তাদের পক্ষে করানো সম্ভব হবে না। এটি রূঢ় বাস্তবতা। অন্যদিকে এই যে সেনাবাহিনীতে পরিবর্তন, পুলিশ বাহিনীতে পরিবর্তন এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সঙ্গে চীনের সাথে যে সম্পর্ক স্থাপনের যে তোড়জোড় চলছে, তার প্রেক্ষিতে আমলাতন্ত্রের মধ্যে এই দুটো দেশের প্রতি দুর্বলতা প্রদর্শন করার জন্য বহু আমলা 10 পায়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চীনের রাষ্ট্রদূত জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। পাকিস্তান জাতীয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের যে সবচেয়ে বড় জাতীয় অনুষ্ঠান, আমাদের দেশে যেমন 16ই ডিসেম্বর, তদ্রুপ তাদের দেশে যে সবচেয়ে বড় জাতীয় দিবস, অর্থাৎ যে তারিখে শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, সেই তারিখটিকে তারা উদযাপন করে তাদের জাতীয় উৎসব হিসেবে। এর কারণ হলো লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের পতন হয়েছিল। তো এই দিবসটি উদযাপন করা হয় জাতীয়ভাবে, সামরিকভাবে এবং নানা যাকে বলা হয় পাবলিক অ্যান্ড প্রাইভেট যে এন্টারপ্রেনার যারা রয়েছেন তাদের উদ্যোগে। পুরো পাকিস্তানের এটিকে নওরোজ হিসাবে, মানে নববর্ষের যে একটা আনন্দ, আমাদের পহেলা বৈশাখের যে একটা সার্বজনীন আনন্দ, এরকম রাষ্ট্রীয় আনন্দ হিসাবে সেই দিবসটিকে পালন করা হয়। এবং আশ্চর্য ব্যাপার হলো এবারে এই দিবসটিতে উজিরে আজম যিনি রয়েছেন পাকিস্তানের, তিনি সেনাপ্রধান যিনি রয়েছেন, তিনি রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের উজিরে আজম জনাব তারেক রহমান সাহেবকে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাই যদি হয় সেটা আমাদের জন্য একদিকে ভালো, যে এই লবির মাধ্যমে আমরা চীনের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবো, আর সৌদি আরব, পাকিস্তান, আমেরিকার সঙ্গে একটা বলয় গড়ে উঠবে। ভারত রাগ হবে কিন্তু কিছু করতে পারবে না। এখন তারেক রহমান সাহেব যাবেন কি যাবেন না, বা এই আমন্ত্রণ যদি আবার গ্রহণ না করেন, সেটাও কিন্তু তার জন্য ঝামেলা হয়ে যাবে। তো সব মিলিয়ে বঙ্গবন্ধু একবার কিন্তু এরকম বিপদে পড়েছিলেন। যখন ওআইসির সম্মেলন শুরু হলো স্বাধীনতার পর, বঙ্গবন্ধু চাইলেন যে তিনি সেখানে যাবেন, ভারত বলল যে না, তুমি যেতে পারবে না। এটা বঙ্গবন্ধুর জন্য খুব অসম্মানজনক ছিল। তো তিনি সঙ্গে সঙ্গে জুলফিকার আলী ভুট্টোকে বললেন যে ভুট্টোকে তিনি তুমি করে বলতেন, তো ভুট্টো তুমি আমাকে স্বীকৃতি দাও, তাড়াতাড়ি আমি পাকিস্তান আসবো। দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ অফ এ লিডার। তিনি বললেন যে নুসরাত কেমন আছে, মানে জুলফিকার আলী ভুট্টোর ওয়াইফ, নুসরাত কেমন আছে, বেনজির কেমন আছে, আমি আসবো, ওআইসিতে অংশগ্রহণ করব, তুমি আমাকে তাড়াতাড়ি স্বীকৃতি দাও। সেভাবে তাকে স্বীকৃতি দেওয়া হলো, তিনি ওআইসিতে গেলেন। এই যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হলো, যার জন্য তার জীবন দিতে হয়েছিল। তো সেই জমানা কিন্তু এখন আর নেই। কিন্তু এখন জনাব তারেক রহমান সাহেব যদি ভারতকে ভয় পান, আবার আমেরিকাকে ভয় পান, পাকিস্তানের সঙ্গে সম্পর্কে এক পা এগোতে চান, তাহলে তিনি সবকুল হারাবেন। তার কাছে দুটো অপশন। একটা অপশন হলো যে আওয়ামী লীগকে নিয়ে মিলেমিশে রাজনীতি করবেন, ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে, এটা তার টপ প্রায়োরিটি। আর এই টপ প্রায়োরিটি করতে গিয়ে অন্যান্য যে শক্তিগুলো রয়েছে, আন্তর্জাতিক শক্তি আছে, তাদের সঙ্গে একটা জাস্ট সহনশীল সম্পর্ক রাখবেন। আর দ্বিতীয়ত হলো যে তিনি বর্তমানে যারা বিরোধী দল আছে, জামাত, তাদেরকে পরিপূর্ণভাবে তিনি মদত দিবেন জামাতকে শক্তিশালী করার জন্য, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে গড়ে তোলার জন্য, এবং একটা রিয়েল অপোজিশন পার্টি হিসেবে তার যে সকল সুযোগ সুবিধা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে, সেই সুযোগ সুবিধা দিয়ে জামাতকে এতটা বিরোধ করে তুলবেন যে জামাতের অ্যাক্টিভিটিস দেখে লোকজন মনে করবে যে বাংলাদেশে এরা সত্যিকার বিরোধী দল, এখানে আওয়ামী লীগ দরকার নেই, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা নেই। এটা করবেন। আর পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক করবেন, চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন। আর এই ধারাবাহিকতায় কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হবে। এবং দ্বিতীয় ফেজে গিয়ে ইরান থাকবে, কিন্তু চীনের মাধ্যমে, আর তুরস্কের সাথে তার একটা আলাদা সম্পর্ক গড়ে উঠবে। এই দুটো পন্থা ছাড়া তারেক রহমান সাহেবের আর কোনো বিকল্প নেই। আর এই কাজগুলো তাকে করতে হবে কিন্তু ঝড়ের মতো। বাংলাদেশে তিনি যে কাজগুলো ঝড়ের গতিতে করার চেষ্টা করছেন, এগুলো শুধু চমক সৃষ্টি করবে কয়েকদিন, কিন্তু লং রানে
রাষ্ট্র পরিচালনায়, সরকারের স্থিতিশীলতা রক্ষায় কিংবা তার যে সত্যিকার ইমেজ রক্ষা, এটা হবে না। তাকে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে একটা সিদ্ধান্ত নিতে হবে, এসপার নয় ওসপার, তিনি জিতবেন অথবা তিনি পরাজিত হবেন, তিনি সাহসী হবেন অথবা তিনি নতজান্য হবেন, এর মাঝামাঝি কোনো জায়গা নাই। তো এই কাজগুলো চলছে। নতুন সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে, হানিমুন পিরিয়ড যেটাকে বলা হয়। আদারওয়াইজ সরকারও ভালো কাজ করতে পারবে না, আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না। তো যে কাজটি সরকার ঝড়ের গতিতে করার চেষ্টা করছে, দোয়া করি তাদের মধ্যে যদি ভালো চিন্তা থাকে, নেক আমল থাকে, সৎ আমল থাকে, দেশের কল্যাণ করার যে চিন্তা চেতনা থাকে, আল্লাহ তাদের কাজে বরকত দান করুন। আর যদি তাদের দুরভিসন্ধি থাকে, মুনাফিকি থাকে, দুষ্ট বুদ্ধি থাকে, দেশ থেকে টাকা পাচার করার ধান্দা থাকে, বিরোধী দলকে মেরে কোটি কোটি করার ধান্দা থাকে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে আর তাদের এই দুষ্কর্ম যেন একেবারে বাসর ঘরই আল্লাহ তার আপন শক্তি দ্বারা দমন করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।